লোকসভায় নূর আলম একটা কথা বলতে পারবে? আমি আব্বাস ভাইজান এবং নওশাদ ভাইজানকে চিঠি দিয়েছি। আইসিএফও ভাবছে আমার ভোট চলে যাবে হোসেন গাজী দাঁড়িয়ে। আর প্রশ্ন কয়েকটি খুব কংক্রিট ক্লিয়ার। দক্ষিণ চব্বিশ পরগনা যাকে দায়িত্ব দিয়েছে, আমি কয়েকটি কথা আপনাদের কাছে বলতে চাই। আমরা কাউকে শত্রু মনে করে বলছি না বা বিরোধী করার জন্য বলছি না। মেনলি যে জায়গা, রাজনীতিটা করব কেন, রাজনীতিটা কিসের জন্য এসেছে, সেই সামাজিক ব্যবস্থাপনাটা যদি না বুঝতে পারি তাহলে আমাদের কাছে বড় ব্যর্থতা। কারণ এই দেশে ইংরেজ এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানোর জন্য অনেক রক্ত গিয়েছিল, অনেক জীবন গিয়েছিল, অনেক মা বোনেদের চুরি শাখা সিঁদুর মুছেছে। তবেই কিন্তু ভারতবর্ষের 1947 সালের 15 আগস্ট এই দেশ স্বাধীন হয়েছিল। এবং তারপরে তবেই 1949 সালে সংবিধান তৈরি হয়েছিল। 1951 সালে যখন রাজনৈতিক দল তৈরি হয়, তৎকালীন বলেছিল একটাই কথা, নতুন করে রাজনীতির ক্ষমতার অপব্যবহারে বা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য আবার যখন মানুষের রক্ত ক্ষয় হবে তখন আমরা বসে থাকবো না। আমরা ঠিক সেরকম একটা সংগঠনের সঙ্গে সর্বপ্রথমে যুক্ত ছিলাম, তার নাম হলো জমিয়াত উলামা হিন্দ। আমিও এখনও পর্যন্ত জমিয়াত উলামা হিন্দ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সম্পাদক পদে আছি। আমি হিউম্যান রাইটস কমিশনের একাধিক সংগঠনের জেলা এবং রাজ্যের দায়িত্বে আছি। তারপরেও আমার নিজস্ব সংগঠন আছে দেশ বাঁচাও সামাজিক কমিটি, আমি তার প্রতিষ্ঠাতা। আজকের যেটা বলছেন, শুধু আইএসএফ না, দলটা করব কেন? ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো রাজনৈতিক হিংসা। আর সেই হিংসা দমন করে যারা করবে, আমি নামে বলবো তৃণমূল বিরোধী, আর ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং করে চলবো। তৃণমূল যেমন যুব আর মাদার করে অসংখ্য, সিপিএমের মারবে পরের কথা, বিজেপির মারবে পরের কথা, আইএসএফের মারবে পরের কথা, নিজে নিজে খুন হয়ে মরে গেল, অসংখ্য মানুষের ঘর বাড়ি ভাঙচুর হলো, একাধিক অত্যাচার হলো তৃণমূল। আর ঠিক সেই লাইনে হারছে আইএসএফ, সেই লাইনে হারছে আইএসএফ। আমি আইএসএফের বারবার রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে লিখিতভাবে অভিযোগ করেছি এবং একাধিক মিটিংয়ে তার প্রশ্ন করেছি। এবং আমি আব্বাস ভাইজান এবং নওশাদ ভাইজানকে চিঠি দিয়েছি, একাধিক কাছের গোড়ায় বসে বলেছি, দাদা দেখুন, দলটা করতে এসছে যারা আইএসএফ করছে, তারা কিন্তু মন দিয়ে করছে, প্রাণ দিয়ে করছে, তারা নিজের পকেটের টাকা খরচা করে ঝান্ডা লাগাচ্ছে, পোস্টার লাগাচ্ছে, ফলে সেই মানুষগুলো পর অত্যাচারিত হচ্ছে। আজও পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনায় একাধিক মানুষ আমার কাছে কাঁদে, মেদিনীপুরের মানুষ আমার কাছে কাঁদে। আমি যতটা পেরেছি আমার শক্তি মতো তাদের পাশে দাঁড়িয়েছি। তারপরেও একটাই দেখলাম, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যাকে দায়িত্ব দিয়েছে, আমি নাম বলে তার প্রভাবিত করতে চাই না, যাকে দায়িত্ব দিয়েছে সে মনে করছে দলটা আমার প্রপার্টি, সে নিজের বিজনেস মনে করেছে, মনে করে মেম্বারশিপ থেকে শুরু করে বিভিন্নভাবে যে সমস্ত কর্ম করে খাচ্ছে এবং সমস্ত জায়গায় সেই একই রকম লবিবাজি শুরু করেছে, সেই গ্রুপবাজি শুরু করেছে। আমি কিন্তু শুধু দুটো দিক দেখেছি, একটা হলো রাজনীতির মধ্যে দিয়ে তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান তারা ব্যর্থ হচ্ছে। আরেকটা জায়গা দেখছি রাজনীতির ভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষের বিপদে ফেলে দিয়ে তারা আল দিয়ে ঘাস খাচ্ছে, ঘোড়া দিয়ে চলে যেতে চাইছে। তাহলে মানুষকে বাঁচাতে হবে, রাজনীতি করছে মানুষের স্বার্থে, তাহলে মানুষকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচাতে গেলে একটা শক্তি সম্পন্ন জায়গা থেকে করতে হবে। যদি আপনার থাকার জায়গা না হয়, যদি আমার থাকার জায়গা না হয়, আমি অন্যদের থাকতে দেবো কি করে? তাই না? আমার যদি থাকার জায়গা না থাকে, আমি অন্যদের থাকতে দেবো পারবো? আমার যদি এই ধরুন আমার এই দুজন সিকিউরিটি গার্ড এসছেন, হ্যাঁ, আরও দুজন আছে, তো আমি এদের যদি আমার জায়গা না থাকতো তাহলে এদের থাকতে কোথায় দিতাম? তো এটা তো বুঝে নিতে হবে। হ্যাঁ, আমার না থাকার জায়গা থাকলে আমি লোকে থাকতে দেবো কি করে? এবং আরও একটি কথা আমি জোর দিয়ে বলি, আমরা এরকম সাধারণ গরিব মানুষের থেকে নিয়ে আত্মসাৎ করি না, আমরা পারলে তাদের 2 টাকা হলেও সাহায্য করে দিই। এখানেই বড় তফাৎ। আপনি দেখুন, রাজনীতি করবো পরের কথা, যাদবপুর লোকসভা কেন্দ্রে 16টা ক্যান্ডিডেট, 16টা ক্যান্ডিডেটের মধ্যে এখানে বেশি চিল্লাচ্ছে যে কন্যাশ্রী করছি, যুবশ্রী করছি, অমুক করছি, তমুক করছি, হ্যান করছি, ত্যান করছি। আমি এক এক করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। সর্বপ্রথমে আমাদের শ্রেষ্ঠকে, আমাদের স্রষ্টাকে, আমাদের পৃথিবীর আরও দেখিয়েছেন কে? আমি মুসলমান হলে বলবো আমার আল্লাহ, আমি হিন্দু হলে বলবো আমার ভগবান, আমি খ্রিস্টান হলে বলবো আমার গড যিশু, সব বিভিন্ন বলবো, বিভিন্ন দলের তার ধর্মীয় জায়গা বলবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যা ভারতবর্ষের লজ্জা, সারা পৃথিবী সারা ওয়ার্ল্ডের লজ্জা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো বোরকা পরে কখনো ঘোমটা দিয়ে তারা মাশাআল্লাহ খোদা হাফেজ ইনশাআল্লাহ বলে মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন করাচ্ছে, দলিতকে দিয়ে দলিতকে খুন করাচ্ছে, আদিবাসীকে দিয়ে আদিবাসীদের খুন করাচ্ছে। এত বড় ভয়ঙ্করী রূপধারী বহুরূপী মহিলা আমি মনে হয় সারা পৃথিবী দেখিনি। আমার এই রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক অভিজ্ঞতা আমি দেখিনি। এই মমতা ব্যানার্জি কী বললেন কয়েকদিন আগে, আপনারাও দেখেছেন, বিভিন্ন চ্যানেল ডেলিগেট করছে। তিনি বলছেন যে আমি এত উন্নয়ন করেছি, এত উন্নয়ন করছি, রামায়ণের মহাভারত
তিনি বলছেন গীতা, বাইবেল, কোরআন, পুরাণ তারা সব শেষ হয়ে যাবে, আমার এটা শেষ হয়ে যাবে না। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটা বড় গুনাহগারির কাজ, বড় বেয়াদবি করেছে। অবিলম্বে ভারতবর্ষে সহ গোটা বাংলা সহ সারা পৃথিবীর মানুষের মনে হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দল বেঁধে ঐক্যবদ্ধভাবে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভিক্ষা কালো দিবস পালন করাটা উচিত। মমতা ব্যানার্জির ক্ষমা পাওয়া উচিত। ভোটের আগেই, লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল সমস্ত জায়গাতে প্রচার শুরু করে দিয়েছে, আর সব থেকে শক্তিশালী জায়গা হলো ভাঙড়। তাহলে আপনি ভোটে দাঁড়িয়েছেন যাদবপুরের, আপনি প্রার্থী দলের, ভাঙড়ের মাটি থেকে ভোট প্রচার, এবং শুধু ভাঙড়ে নয় সব জায়গা থেকে আপনার ভোট প্রচার কবে থেকে শুরু করছেন? দেখুন, আমি ভোট প্রচার অনেক আগেই শুরু করতাম। আমার সবার শেষ প্রান্তে গিয়ে আমি 14 তারিখে নমিনেশন করেছি। তারপর নির্বাচন কমিশনের অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মে আমরা সমস্ত পেপার সাথে সাথে একটু সময় লেগেছে। আমরা আজকের ধরুন আগামী 22 তারিখ থেকে আমরা শুরু করব বলেছিলাম, আজকের 21 তারিখ না 20 তারিখ, 21 তারিখ, আগামী কালকের থেকে অলরেডি আমরা প্রচার শুরু করব। কারণ বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছেন এখানে। আইসিএফও ভাবছে আমার ভোট চলে যাবে, হোসেন গাজী দাঁড়িয়েছে। সিপিএমও ভাবছে দাঁত কামড়ে লেগেছে আমার ভোট চলে যাবে। তৃণমূল তো অলরেডি ভাবেই তারা কাঁদছে। ইতিপূর্বে তৃণমূলের সমস্ত জায়গায় তারা বাড়ি বাড়িকে ধুমকানি শুরু করেছে যে আমাদের ভোট দিতে হবে, নালে উড়ে যাবে, নালে পুড়িয়ে দেবে, সব কেড়ে নেবো, মেরে দেবো, নানান রকম তারা অত্যাচার শুরু করেছে। আমার প্রশ্ন কয়েকটি খুব কংক্রিট, ক্লিয়ার। যাদবপুর লোকসভা কেন্দ্রে যারা যারা প্রার্থী হয়েছে, সায়নী ঘোষ বলছে আমি জিতবো। আমি যদি সায়নীর থেকে বলা শুরু করি তাহলে সে তার জীবনযাত্রার কথা যদি আমরা একটু ভাবি, আমি হিন্দু হই, মুসলমান হই, দলিত হই, আমি ওই সায়নী ঘোষকে ভোট দিতে পারি না, এবং কোনো ভালো সচেতন নাগরিক সায়নী ঘোষকে ভোট দিতে পারে না। খুব দায়িত্ব নিয়ে বলছি, একটাও মুসলমান যদি সায়নী ঘোষকে ভোট দেয় তাহলে শরিয়াত দৃষ্টান্তে, ইসলাম দৃষ্টান্তে সে কাফের হয়ে যাবে। এই কথাটা কেন বলছি? সায়নী ঘোষের চলচ্চিত্র জগতে তিনি যে অলঙ্গা ল্যাংটা টাকার জন্য যদি একটা মানুষ এরকম ধরনের চলচ্চিত্র অভিনয় করতে পারে, এবং তার রাজনীতির দেশে ফার্স্ট টার্নিংয়ে তার খবর কি, চাকরি চুরি, লক্ষ লক্ষ কোটি টাকা তার দুর্নীতি, ইডি তার ডাকছে। আপনি জানেন তার এফিডেভিট কাগজ যেটা জমা দিয়েছিল, সেই এফিডেভিট কাগজের মধ্যে কখানা কেস আছে? অসংখ্য কেস। তার সত্যটা প্রথম জমা দিতে পারেনি, পরবর্তীকালে উকিল ফুকিল ধরে নানান রকম করে হ্যাঁচা প্যাঁচা করে তারা করেছে। তাহলে একজন মানুষ, আমি লোকসভা ভোটে দাঁড়াচ্ছি, জনগণের সেবা করবো তো পরের কথা, আমি সেবার আগে এসে পর্যন্ত কি করেছি সেটা তো মানুষের ভাবতে হবে। তাহলে ফার্স্ট টাইমে এসে সে ওলঙ্গা, টাকার জন্য ওলঙ্গা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম শর্ট ফিল্ম করেছে, রাজনীতি এসে প্রথম চাকরি চুরির সঙ্গে সে দুর্নীতিতে যুক্ত হয়েছে, তারপরে আবার কি দেখলাম বাড়ি বাড়ি গিয়ে ঠেটিং। ফলে এ জিতলে কি করবে, এই মানুষকে ভোট দেবে কি করে? গেল প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আমি বলতে চাই যে 16টা প্রার্থী যাদবপুরে হয়েছে, আমি নির্দলে দাঁড়ালাম কেন? তার আরেকটি প্রশ্ন হলো আমার দক্ষিণ 24 পরগনায় আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, ইয়াস, লকডাউন একাধিক সমস্যা ঘটেছে। এখানকার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ সকলেই চরম বিপদের সংকটে হয়েছিল। ইভেন দুটো ভয়ঙ্করী বন্যা হয়েছিল, 2003 সালে আর 2008 সালে ভয়ঙ্করী বন্যা, যে বন্যায় সমস্ত দক্ষিণ 24 পরগনার সমস্ত চাষিদের ফসল পানির তলায়। একটাও কথা বলুন, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা নেতায় ওই সেচের ব্যবস্থা করেছে? একটা তৃণমূলের নেতা করেছে? একটা অন্য নেতা করেছে? আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, দৌড়ে গেছি আলিপুর পাম্প হাউসে, ডায়মন্ড হারবার পাম্প হাউসে, শেষ দপ্তরে, শেষ সল্টেক ভবনে গিয়ে বললাম জল নিকাশির ব্যবস্থা করবেন কিনা। হাজার হাজার চাষি মাথায় হাত চাপড়াচ্ছে, পানীয় জলের ব্যবস্থা যদি নিকাশির ব্যবস্থা না করেন। পাম্প গিয়ে দেখি 7টা পাম্প হাউস আছে, তো সেখানে 2টো চালু, 5টা বন্ধ। এটা পরিকল্পিতভাবে নেতাদের কাজ ছিল, যত অভাবী হবে, যত বন্যা হবে, যত খরা হবে, যত মানুষের বিপদ বাড়বে, নেতাদের প্রফিটটা বাড়বে, মিডিয়ার সামনে বড় কথা বলবে আর আত্মসাৎ করবে। সেই লড়াইটা আমরা লড়েছিলাম। সেই কথা তো তৃণমূল বলছে না, সেই কথা তো সিপিএমরা বলছে না, সেই কথা তো আইএসএফ বলছে না। তাহলে তাদের আর আমার মতো তফাৎ এই জায়গাটা। আমাদের দক্ষিণ 24 পরগনায় ট্রেন নবগি, এত ভিড়, লোক যেতে পারছে না। আমি সেই দীর্ঘকাল ধরে যে ট্রেন বারবগি করতে হবে, একাধিকভাবে সোনারপুর থেকে শুরু করে ডিএম থেকে এডিএম থেকে রেলমন্ত্রী পর্যন্ত দফায় দফায় নীতিশ কুমার, তারপরে
আপনার লালু প্রসাদ যাদব সকলেই আমাকে চেনে, জানে একাধিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে ট্রেন 10 বগি হলো, 10 বগি থেকে 12 বগি হলো। তাহলে সেই লড়াইটা কার? হোসেনগঞ্জের লড়াইটা ছিল। স্টেশন থেকে ট্রেনে উঠতে গেলে 3 ফুট উঁচু নিচু, লাগাতার লোক পড়ছে মরছে, কেউ কোনো কারোর ভাবনা নেই। আমি বারবার ডেপুটেশন দিচ্ছি, আজ স্টেশন উঁচু হয়েছে কার জন্য? আমার ব্যক্তি স্বার্থে না, মানুষ চলেছে। আবার বলতে পারি আমফান আইলা লাইলা যখন এরকম হয়, 2009 সালের 25শে মে লোকসভা নির্বাচন শেষ হচ্ছে, 2009 একদম 26শে মে দুপুরবেলা 12:30 আইলাইতে পুরো সব উড়ে যায়। একটাও তৃণমূল বা সিপিএম বা অন্য নেতারা বলতে পারবে না হোসেনগঞ্জের অবদান ছিল সেটা। গোসবা থেকে, কাকদ্বীপ থেকে, ডায়মন্ডাবাদ থেকে আর ডিএম থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর জন্য ডেপুটেশন হোসেনগঞ্জে দিয়েছিলেন। তৎকালীন রাজ্যপালের কাছে হোসেনগঞ্জের ডেপুটেশন এসেছিল। তারপর আমরা দাবি করেছিলাম, স্পিকারের সঙ্গে দেখা করে হাসিম আব্দুল হালিমের কাছে বলেছিলাম আপনারা খাবারের ব্যবস্থা করুন, না পারলে আপনারা লিখে দিন, আমরা দিল্লিতে যাব ভিক্ষা করতে, আমরা রাজ্যের এই ভারতের বাইরে গিয়ে ভিক্ষা করব, দেখি ভারতের মানুষ কষ্ট তাদের নিবারণ হয় কিনা, তাদের পানীয় জল, ঔষধ, খাবার এবং তিরপলের ব্যবস্থা হয় কিনা। আজকে হোসেনগঞ্জের দিকে বড় জ্বালা লাগছে, ভোট কেটে যাবে, ভোট কেটে যাবে। এটা ভাবুন, রাজনীতি করার আগে সামাজিকভাবে মানুষের পাশে আপনি কতটা আছেন সেটাকে ভাবুন। আমি দেখেছি সবার শেষ যে তুফানটা ছিল আমফানের যাদের ঘর ভাঙিনি 20,000 টাকা করে তৃণমূলের সব নেতারা ভাঙপাটা করে নিলে, মানুষ হাই হাই করছে, খোলা আকাশের নিচে বাচ্চাদের পড়ার বই নেই, মানুষ খাবে সেই জায়গা নেই, সেরকম হাহাকার অবস্থায় আমি আবার ফের সেই একই রকম ভূমিকা নিলাম এবং দফায় দফায় পুলিশ দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করেছে। আমার বাড়ি ঘিরেছে 24 বার, তারপরেও আমার আটকাতে পারি, কারণ আমি একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে চুক্তি। আমার একটাই স্লোগান যে আমার কোনো কেউ যদি আমার কালি লাগানোর চেষ্টা করে আমি কিন্তু তার বিরুদ্ধে ওই যা ব্যবস্থা নেওয়ার লিগালিভাবে সেভাবে নিই। আমি এরকম ভাবের মানুষ নয়, কারণ আমার বক্তব্য একটা, আমি আমার ব্যক্তির স্বার্থে চাই, মানুষের স্বার্থে। লকডাউনে যখন মানুষ দিচ্ছে হারা, তখনও সেম আমি লোকের বাড়ি বাড়ি গেছি, ত্রাণ দিয়েছি, রান্না খাওয়া খেয়েছি, লোকের বাড়ি তিরপল দিয়েছি, আমফানের টাকার জন্য বাড়িপুর এসডিও ভিডিও বারবার ঘেরাও করেছি, তারপর টাকা আসছে। ওই তখন তো এটা বলছে না সিপিএমের নেতারা, তখন তো তাদের কারোর টিকিট খুঁজে পাওয়া যায়নি। একটা ওই এই এখন বর্তমানে আইএসএফের যারা ক্যান্ডিডেট হচ্ছে দক্ষিণ 24 পরগনার আমাদের বাড়িপুর, এই আপনার কি যাদবপুর লোকসভায়, নূর আলম একটা কথা বলতে পারবে যে আমি একটা মানুষের ফ্রি অফ কস্টে 2টো কেস লড়েছি? তার ডকুমেন্টস, আধার কার্ড, আই কার্ড দিয়ে তার ডকুমেন্টস বলতে পারবে? বলতে পারবে না। সামাজিকভাবে একটা অসহায় মানুষের বিয়ের জন্য সাহায্য করেছি? বলতে পারবে না। সিপিএম এর সৃজন ভট্টাচার্য, শাইনী ঘোষ, এরা যারা দাঁড়িয়েছে একজন কথা বলতে পারবে যে একটা প্রতিবন্ধীর জন্য একটা সাহায্য করেছি, একটা বিধবা মায়ের জন্য একটা সাহায্য করেছি? খালি একটাই কথা বলছে, দিদি স্বাস্থ্য সাথী দিয়েছে। আরে স্বাস্থ্য সাথী যদি ভালো কাজ হতো তাহলে অভিষেক ব্যানার্জি বিদেশে কোটি কোটি টাকা খরচা করে চোখের জন্য ট্রিটমেন্ট করতে যেত না, স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে দিয়ে এই বাংলায় ট্রিটমেন্ট করতো। আপনি একটু আগে বললেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান আইএসএফের প্রার্থী, তিনি প্রত্যেক জায়গায় ভোট প্রচার করছেন, তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং তিনি বলছেন যে আমি যাদেরকে মিথ্যা কেস দিয়েছে আমরা তাদের সঙ্গে আছি, বিনা খরচায় তাদের কেসগুলো হচ্ছে। কিন্তু আপনি বলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নূর আলম খান তিনি মিথ্যা কথা বলছেন। তাহলে আজ পর্যন্ত 5টা করেছে, তার নাম, ঠিকানা, তার কেস নাম্বার, ডায়েরি নাম্বার, তার জিডি, তার সমস্ত কিছু তথ্য আমাদের মিডিয়ার সামনে ডেকে বলুক বা আমাকে দেখাক, তাহলে তার কথাটা মানব। শুধু আইএসএফ না, শুধু আইএসএফ না, আমি কি বললাম ব্যক্তিগতভাবে কোন দলের ব্যক্তি আমি তো এটা শুরু থেকেই বলেছি। আইএসএফ দলের নাম দিয়েছে, আইএসএফ এর পুরো নামটা কি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফ্রন্ট মানে কি? 10 জনকে নিয়ে। সে 10 জনকে নিয়ে কি করছে? সেই 10 জনের গণতান্ত্রিক অধিকারে কি ওই মিটিং রেজলিউশনের খাতাগুলো সব দেখাতে পারবে? তার ভিডিও কনফারেন্সে সবগুলো দেখাতে পারবে? পারবে না সেগুলো। তারপর বলে লাভ আছে? আইএসএফ যদি এত ভালো জায়গা থাকতো তাহলে রেজিস্ট্রেশন করতে পারেনি কেন? দলের রেজিস্ট্রেশন করতে পারেনি কেন? খামচিহ্নটা কার? রাষ্ট্রীয় মুসলিম পার্টির। আমার কাছে প্রুফ আছে। বিহারের রাষ্ট্রীয় মুসলিম পার্টির প্রতীক হলো খামচিহ্ন। খামচিহ্নটা আইএসএফের প্রতীক নয়। আইএসএফ পার্টি এখন রেজিস্ট্রেশন হয়নি। আমি এটা রাজ্য প্রেসিডেন্টকে বলেছিলাম, তো ঠাংমা করে ঠেলে উঠেছে, হ্যাঁ তুমি আমার থেকে বেশি না, ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে বলা। তাহলে এইগুলো ব্যাপার থাকে। আমি গ্যাস সিলিন্ডার প্রতীক চেয়েছি, আমি বলবো আমি অমুক তমুক, তাহলে আমি কি এই প্রতীকটা নিয়ে আবার অন্যজন কেউ করতে পারে? এসোসিয়াই দল 80 বছরের বেশি হয়ে গেল, তাদের এখন নির্দিষ্ট প্রতীক নেই। এরকম বহু দল আছে, থাকতে পারে, সেটা নিয়ে কথা নেই। আমাদের বক্তব্য এখানে, আমরা যে বড় 3টে দল খালি বলছে আমরা জিতবো আমরা জিতবো প্রচার করছে, দেখুন তাদের কিছু ফলোয়ার আছে, ফুরফুরা শরীফ সিলসিলার কিছু ফলোয়ার আছে, তাদের কিছু ভক্ত আছে। মানুষ কিছু ভুল পথে পরিচালিত হচ্ছে, মানুষ এখন দিশেহারা হয়েছে। কারণ এখানে কংগ্রেস ঠকিয়েছে, এখানে সিপিএম ঠকিয়েছে, এখানে তৃণমূল ঠকাচ্ছে। যাবেটা কোথায়? যাবেটা কোথায়? সেই জন্য ভেবেছে তো বিকল্প অপশান, সেই অপশানটা বুঝে
দৌড়াচ্ছিল। আর যারা এটা বুঝতে পারছে, আপনি মেদিনীপুরের আইপিএস গুপ্তা বাবুকে দেখেন, তারা দল ছেড়ে দিয়েছে কেন? উচ্চশিক্ষিত আইপিএস মানুষ, সে আমাকে ফোন করেছিল। হ্যাঁ, আরও আইএসএফের তাবড় পুরুলিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা, বলবো না, সময় মতো বলবো। বিভিন্ন নেতৃত্ব আমার সাথে যোগাযোগ করছে, তারা হাউতারাজ করছে, কাঁদছে, আফসোস করছে। তো সেটা আমি এখন বলবো না। এখন যে নির্বাচনে আমরা এসেছি, আমরা যে সাবজেক্ট এসেছি, ওটা অনেক পরের সময় আছে। এখন যেটা মূল বক্তব্য আমার, এখানকার যারা বলছে জিতবো, যে 3 জন বেশি নাচানাচি করছে, অন্য 16টা প্রার্থী, অন্য তো কেউ করছে না, 3 জন বেশি যে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে ভোট ভাগ করতে চাইছে, সেই 3 জনের ভোট ভাগের মধ্যে বেশি এলাকা যদি দেখেন তো মুসলিম এলাকাগুলো ধরে ধরে করছে। আপনি দেখুন যত ফেডিং হুঙ্কার হচ্ছে, কোথায়? যাদবপুরে একটা হিন্দু ওয়ার্ডে দেখেন নেই, টালিগঞ্জে একটা অন্য ওয়ার্ডে দেখেন নেই, খালি ফাওড়, খালি বারুইপুর পূর্ব, খালি বারুইপুর পশ্চিম। কেন কেন ভাই এটা হচ্ছে? সিপিএমের নেতা জবাব দিতে পারবে? আইএসএফের নেতা জবাব দিতে পারবে? তৃণমূলের নেতা জবাব দিতে পারবে? যাও, কত বড় ক্ষমতা আছে আমি তোমাদের দেখবো। আইএসএফের নেতা যাও, সিপিএমের নেতা আমি দেখবো কত বড় ক্ষমতা আছে। টালিগঞ্জে গিয়ে দেখাও, গিয়ে যাদবপুরে করে গিয়ে দেখাও। তাহলে খালি মুসলিম এলাকাগুলো, দলিত এলাকাগুলো, আদিবাসী এলাকাগুলো, এসসি এলাকাগুলো তোমরা বিভ্রান্ত করে তোমরা ছড়াচ্ছ। আবার একটা কথা বললে খুব খারাপ লাগে, সেই একটা কথা সব নেতারা এখন একটা চলিত করেছে, যে সব পাখি, এই সব মাছরাগারা মাছ খায়, এই সব পাখিরা মাছ খায় আর মাছরাগারের দোষ হয়। তো এরা সব এক, এরা টাকার এপিট আর ওপিট। ইংরেজি 6 দেখেছেন? 6, ওই 6-এর মাত্রাটা উপরে তুলে দিলে কত হয়? 9, আর নিচে ঘুরিয়ে দিলে 6। তো এদের পরিবেশটা এরকম হয়েছে, এসে বসে ভাই লুটে পেটে খাই, যে কোনো প্রকারের ক্ষমতা চাই আর মানুষের লুটে খাই, এই ধান্দাটা চলে না। আর এরা কার বলছে? বিজেপির নামে দোষ দিচ্ছে। আর গিয়ে দেখেন তৃণমূলের নেতাকে বিজেপির সঙ্গে সেটিং হচ্ছে, আপনি গিয়ে দেখুন আইএসএফের নেতাকে বিজেপির সঙ্গে সেটিং হচ্ছে, আপনি গিয়ে দেখুন সিপিএমের বিমান বসুকে সেটিং হচ্ছে। আরে ভাই, আপনার কর্মসূচিটা কি? আপনাদের ভাবনাটা কি? আপনারা করতে চাইছেন কি? মানুষের জীবন নিয়ে কেন খেলছেন? সঠিক নীতি আদর্শ দাঁড়ান, হক পথে দাঁড়ান, সঠিক লড়াই আন্দোলনটা করুন, মানুষের সেবা করতে থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে শ্রদ্ধা করুন, আপনার ডাকতে হবে না, মানুষ আপনার সেই জায়গায় নেই। এর আগে দেখেছিলাম সৈফুদ্দিন চৌধুরীর পিডিসিআই, হ্যাঁ, আরেক সৈফুদ্দিন ছিল, আমি বলি সৈফুদ্দিন চৌধুরী ছিল পিডিএস, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিল পিডিসিআই। সেই দুটো দল কিন্তু এসছে, মিশে গেছে, আর নেই, আর কেউ তার জিকির করে না। এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার পার্টি, এর কি লোকসভা ভোটের পর এরকম কিছু হতে হওয়ার সম্ভাবনা আছে? আপনি সেই দল থেকে এসেছেন, দেখুন সেরকম হওয়ার 190% হয়ে গেছে, অলরেডি হয়েও গেছে। সে রেজাল্ট ইলেকশনের পরে আপনারা পাবেন। এই কারণেই বলছি পাবেন। সিদ্দিকুল্লাহ সাহেব যেমন ইধার সে উধার হয়ে গেছে, বাকি পিডিএস যেটার কথা বলছেন তার যে প্রধান নেতা সে মারা গেছে, তার দ্বিতীয় নেতারা যা আছে তারাও এখন কনভার্ট হয়ে গেছে তৃণমূলের সাথে, তারাও এখন সেই দিকে কনভার্ট হয়ে যাচ্ছে। ফলে মানুষের সেই জায়গাটা দাঁড়াতে পারছে না। সেই দাঁড়ানোর জায়গা থেকে আমি বলবো, আমার যদি বিজেপির করা হয় ডাইরেক্ট করো, পেছন দিয়ে ঘাড় বেড়তে কান ধরে টানবে আর মানুষের বিপদে ফেলবে, এটা করে নাও। আমার বক্তব্য সব দলের কাছে, আপনারা যারা এই হিংসা ছড়াচ্ছে, বিভেদ ছড়াচ্ছেন, আপনারা এগুলো না করে মানুষের একসঙ্গে আগান, মানুষের শান্তি, সংহতি, সম্প্রীতির স্বার্থে মানুষকে সুস্থভাবে বাঁচতে দিন। আপনি দেখুন উপরে দেখুন, কখন নওশাদ সাহেবের সাথে শুভেন্দু অধিকারী একসঙ্গে হাসছে, কখনো দেখুন দিলীপ ঘোষের সঙ্গে সুজন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের নেতারা একসঙ্গে বসে চা খাচ্ছে, কখন ববি হাকিম, অমিত শাহ তারা এক জায়গায় চা খাচ্ছে, কখন দেখুন সিপিএমের নেতারা আর বিজেপির নেতারা একসঙ্গে চা খাচ্ছে। তাহলে গ্রামের মধ্যে বিভ্রান্ত কেন হচ্ছে? গ্রামের মধ্যে মারামারি, এই হিংসা, এত ঝান্ডা, এত ডান্ডা, এত বিভেদ কেন হচ্ছে? এর জবাব কে দেবে? একটা মানুষের চুরি, শাখা সিঁদুর মিলে বাচ্চারা অনাথ এতিম হলে তার জবাবটা কে দেবে? জবাব দিতে পারবে সিপিএম? জবাব দিতে পারবে আইএসএফ? জবাব দিতে পারবে তৃণমূল?